আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ। আমরা সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই। স্টুডিওতে এই জন্য আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মিসবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম সমসাময়িক রাজনীতি এবং সবশেষ সমসাময়িক বলতে গেলে চট্টগ্রামে সংঘর্ষ, সেটি নিয়ে আমরা একটু দু একজনের কাছ থেকে জানতে চাই। শুরুতেই মিসবাউল আজম সওদাগর, একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু করি। চট্টগ্রামে সংঘর্ষের খবর নিশ্চয়ই আপনি দেখেছেন, সবগুলো গণমাধ্যমেই খবর এখন পর্যন্ত লিড নিউজে রয়েছে। চট্টগ্রাম এখানে বিরতি শুরু হয় গুপ্ত শব্দ নিয়ে। চট্টগ্রামের শিবির ছাত্রদলের সংঘর্ষ, দেয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, ছাত্রদল সেখানে লিখেছে গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। একটু আপনার কাছে জানতে চাই যে ছাত্র রাজনীতি বন্ধের এই দাবি বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময় হয়েছে, আবার এক রাজনীতিবিদ যারা রয়েছেন তারা আবার পক্ষে বলছেন। এই গুপ্ত রাজনীতি বা গুপ্ত শব্দটা নিয়ে গেল কয়েকদিন ধরে আবার আলোচনায়। গুপ্ত রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? আপনি এর পক্ষে নাকি বিপক্ষে? বিষয়টা হচ্ছে পক্ষ বিপক্ষ না, বিষয়টা হচ্ছে এটা রাজনীতিতে মানে জুলাইয়ের বিপ্লবের পরের থেকে এই শব্দটা পরিচিত হয়ে আসলো। মানে যেটা বলা হচ্ছে যে মানে বিএনপির ভিতরে রয়েছে কিন্তু এখানে তিনি তার পরিচয়টা গোপন রেখেছেন, অথবা কেউ কেউ আগেও ছিল যে আওয়ামী লীগের ভিতরে রয়েছেন কিন্তু তার পরিচয়টা গোপন করেছেন। এই গোপন পরিচয়টা রেখে রাজনীতি করার বিষয়টা সামনে আসার ফলে এই শব্দটা এসেছে আর কি। আর যেটি আপনি বললেন যে এই যে সংঘর্ষের ব্যাপারটা, এই সংঘর্ষের ব্যাপারটা দেখেন জুলাই বিপ্লবের পরে ঠিক আওয়ামী লীগের সাথে বিএনপির যে কনফ্লিক্টিং রিলেশনটা ছিল, সেই কনফ্লিক্টিং রিলেশনটা অনেকে তখন মনে করেছিল যে এরকম একটা ধারা তৈরি হয়েছে যে এনিমি পলিটিক্সটা অন্তত এখন আর নাই। যেটা এসেছে সেটা হচ্ছে কম্পিটিটরস পলিটিক্স, যে আমার অপোনেন্ট জাস্ট আমার একজন কম্পিটিটর, এরকম একটা তৈরি হয়েছে। তো ফলে ক্যাম্পাসগুলোও কিন্তু দীর্ঘদিন থেকে অনেকটা শান্ত অবস্থায় ছিল, অনেকদিন থেকে সমস্যা নাই। জি, একটা সহাবস্থানও আছে, এখন পর্যন্ত আছে। তো এই সংঘর্ষের ঘটনাটা একটা আকস্মিক আমরা একটা দেখলাম আর কি। ম্যাক্সিমাম ক্যাম্পাস কিন্তু ভালো অবস্থায় আছে এবং সহাবস্থান আছে আর কি। ছোট বড় যেগুলোতে ইলেকশন হয়েছে ছাত্র সংসদের, সেগুলো বা যেগুলো হয়নি, প্রত্যেকটা জায়গায় একটা অবস্থান রয়েছে। তো এই মুহূর্তে এই জিনিসটা রাজনীতির জন্য অবশ্যই একটা আমাদের জন্য একটা নেগেটিভ দিক, কারণ পলিটিক্যাল কনসেনসাস তৈরির জন্য, স্ট্যাবল পলিটিক্সের জন্য এটি একটু অবশ্যই একটা বাধা। তো গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন দুই দলেরই এখানে যদি একটা স্ট্রিক্ট ভূমিকা নেয়, যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলো খুব সহনশীল ভূমিকা পালন করবে, তাহলে সেটা আমাদের জন্য খুব মঙ্গলজনক। আর কোনোভাবেই যেন অতীতের সেই কনফ্লিক্টিং এনিমি পলিটিক্সে যেন ফিরে না যায়, সেটাই হওয়া উচিত। আমরা যদি সামনের দিনগুলোতে একটা রাজনৈতিক স্থিতিশীলতা চাই, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সবসময় সেন্সিটিভ বিষয়। এইখানকার এরকম সংঘর্ষগুলো তো কিন্তু সাধারণত ছড়ায় পড়ে এবং ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি করে, অন্য শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় চলে যায়। এই জায়গাটাতে একটা স্ট্রিক্ট ভূমিকা পালন করা উচিত, বোথ ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন সাইড। আমরা এর আগেও এই ধরনের ইস্যু নিয়ে চট্টগ্রাম, যেটি চট্টগ্রাম নয়, সেটি ছিল কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ ছিল, সেখানেও ছাত্রদলের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ করা হতো যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্র রাজনীতি না থাকলেও সেখানে কোনো দল রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, কিন্তু ছাত্রদল যেহেতু প্রকাশ্যে রাজনীতি করে তারা চালাতে পারছে না। এইটি কি কোনো দেখেন, এই যে মানে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এই কথাটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এটা আলোচিত হলেও ক্যাম্পাসে কিন্তু খুব একটা জনপ্রিয় হয়নি আর কি।
মানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিন্তু বোথ সাইড থেকেই চলছে। জামাত ইসলামের ছাত্র সংগঠন তারাও রাজনীতি করছে, ছাত্র দলও করছে। ছাত্রলীগ হয়তো এখন নাই পরিস্থিতির কারণে, কিন্তু ছাত্র রাজনীতি নাই এটা কিন্তু বলা যাবে না। তবে ছাত্রদের একটা মৌলিক দাবি আছে, আমরা যেটুকু দেখেছি যে ছাত্র ক্যাম্পাসের রাজনীতি করুক, কিন্তু ছাত্রদের রাজনীতির মধ্যে যেন ক্যাম্পাসের যে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেইগুলো নিয়ে যেন তাদের রাজনীতিটা হয়, এই ছাত্রদের প্রত্যাশা কিন্তু হচ্ছে এটা। তো সেটাতেও কিন্তু একটা পরিবর্তন এসেছে। আপনি জুলাই বিপ্লবের পরে যদি ক্যাম্পাসের দিকে খেয়াল করেন, এখন পর্যন্ত ছাত্ররা কিন্তু ব্যাপকভাবে খুব মানে সব সংগঠনই মানে ব্যাপকভাবে রাজনৈতিক কার্যক্রমের সাথে, কিন্তু ছাত্র দলও ওইভাবে নাই, এবং অনেকটা ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি কিন্তু হয়েছে, অনেকটা সেই ট্রেন্ডসটা কিন্তু চালু হয়েছে। এটা আমাদের রাজনীতির জন্য অবশ্যই একটা পজিটিভ দিক। জি, হাবিবুর রহমান, হাবিব, আপনার কাছ থেকে জানতে চাই এই চট্টগ্রামের সংঘর্ষের বিষয় এবং শিবিরের যে অভিযোগ, এখন পর্যন্ত শিবির বলছে যে ছাত্রদল তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছে এবং তিনি বলছিলেন পারস্পরিক সহাবস্থান যেটি ছিল সেটি এটি নষ্ট করবে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুজন সহ আলোচককে আমার শুভেচ্ছা। গুপ্ত বলেছে কারা? ছাত্রদল সেখানে লিখেছে, মানে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, এই ছাত্র শব্দটি পরিবর্তন করে ছাত্রদল লিখেছে গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। তাহলে আক্রমণটা কে করবে? আক্রমণটা তো সেই করবে এই গুপ্তটা যা লাগবে, যে মনে করছে যে আমাকে গুপ্ত বলা হয়েছে, সেই তো আক্রমণটা করবে। ছাত্রদল গুপ্ত লিখলেও আবার ছাত্রদল আক্রমণও করবে, এটা কি হয়? এটা দিয়ে প্রমাণ হয় যে এখানে মিথ্যাচার একটা হচ্ছে। গুপ্ত লেখার কারণেই তারা ক্ষিপ্ত হয়েছে, আর ক্ষিপ্ত হওয়ার কারণেই তারা আক্রমণ করেছে। এই তো পরিষ্কার জিনিস। এবং এটা বাংলাদেশের রাজনীতি, আমি তো এই যে বলে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আরে বাংলাদেশটা সৃষ্টিই তো হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি না থাকতে তো 52 সালে ভাষা আন্দোলন সফল হতো। ছাত্র না হলে আপনার 54 সালে যুক্তিফ্রন্ট বাদই দিলাম, 62 সালে ছাত্র আন্দোলন হয়েছে, 69 ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। জন্ম দিল যে রাজনীতি, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি বন্ধ করতে চান কেন? আপনি সুষ্ঠু ধারায় করতে বলতে পারেন। এই যে ক্যাম্পাস ছাত্রদের নাই, সাদিককে আমাকে বক্তৃতা করে না বাইরে গিয়ে, ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাহলে এখানে যদি এনসিপির সাথে যে সমস্ত ছেলেরা আছে তারা একটা প্যানেল দিয়েছিল না, ছাত্র শক্তি, তারপরে বিনিয়ামিন একটা ক্যান্ডিডেট ছিল না, এরা জিতে তো আমার কোনো আপত্তি ছিল না। আচ্ছা, পরে এরা তো মাঠের থেকে রাজনীতি করুক না করে এরা একটা ছিল, এরা তো প্যানেল দিয়েছিল, ওদের তো ভোট দিল না। ভোট দিল কাদেরকে? যারা ক্যাম্পাসে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দলের নামে পরিচয় দিয়ে কিন্তু মাঠে ছিল না, তারা গুপ্ত ছিল, সেটার কোনো উপায় নেই। সাদিক কায়ুম, জেস, তারা ছাত্রলীগের সাথে মিছিল করেছে, অসংখ্য মিছিলের ছবি আছে। হেলমেট পরে তারা ছাত্রলীগ সাথে তখন তারা বিভিন্ন জায়গায় ওই যে বাস ভাড়া বৃদ্ধি, তারপর বেতন বৃদ্ধি, নিরাপদ সড়ক, সেটাও আক্রমণ করছে তারা। যেই পরিবর্তন হয়ে গেল, তারা বললো যে আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয় শাখার, বললো আমি ছাত্র শিবিরের সেক্রেটারি। ওই যে যাদের সাথে করে তারা সব ওইদিকে চলে গেল। যার কারণে ডাকসু নির্বাচন হওয়ার পরে, ডাকসু সফলতা নির্বাচন হওয়ার পরে আমাদের টকশোতে আমাদের বলতো যে এই যে ছাত্র সংগঠন মানে ছাত্র সব যে এই ছাত্র শিবির, একদিকে শিবিরের নামে কিন্তু কোথাও কোনো ভোট করা নাই, যে ছাত্র শিবিরের প্যানেল এই নামে কোনো ভোট করা নাই। ভোট করেছে একটা নিরপেক্ষ প্যানেল নাম দিয়ে, সেখানে খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি সবাইকে নিয়ে সেখানে করেছিল। তা আমাদের তো প্রশ্ন করতো যে তাহলে ডাকসু নির্বাচনে এইভাবে জাকরু সবই যদি তারা জিততো, তাহলে জাতীয় রাজনীতি কী হবে? আমি জাতীয় রাজনীতি আপনার 72 সালে যখন নির্বাচন হলো, তখন সেই নির্বাচন করে বোঝা যাচ্ছে সেলিম ভিভি হয়েছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন একসাথে প্যানেল দিল, তারপরে আবার জাতীয় ছাত্রলীগ সেখানে তারা জিতে যাচ্ছিল, যে কারণে ব্যালট বাক্স ছিনতাই হলো। আবার যখন নির্বাচন হলো 73 সালে, তখন আবার জাসদের সেই অবস্থানটা ছিল না। আমাদের ছাত্র রাজনীতি আর মানুষের রাজনীতির পার্থক্য আছে। আগামী দিনে নির্বাচন হবে, আমি জোর দিয়েই বলতাম, আগামী দিনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। আজকে আপনার একটা তথ্য দিই, যদি বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা বিএনপির নেতা তারা স্বতন্ত্র প্রার্থী না হতো, এবং অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী না হলেও ওই সমস্ত এক্স এমপিটিভি তারা মনোনয়ন চেয়েছিল, পায় নাই, তারা ভিতরে জামাতের কাছে টাকা খেয়ে তারা ভোট দিয়েছে বিএনপি প্রার্থীকে হারানোর জন্য।
এবং যারা স্বতন্ত্র নির্বাচন করেছে, আমার ওখানে যেমন স্বতন্ত্র নির্বাচন করার পরেও ইলেকশনের একদিন আগে তারা জামাতের কাছে টাকা খেয়ে তারা নিজেরা ভোটটা ঠিক মতো নিল না। তাহলে আমিও জিতে যেতাম, আমার পাবনা 3-এ জিতে যেত। তাহলে এই যে সমস্ত বিশ্ববিদ্যালয় জিতলো, ওই ভোট তাদের না, কিন্তু ওই ভোটের ধোঁকাবাজির মধ্য দিয়ে একটা ভোট নিয়ে তারা এই সমস্ত ছাত্র সংগঠনগুলো জিতে গেল। কিন্তু জাতীয় রাজনীতিকে নির্বাচনে গিয়ে 20টার বেশি 20-22টা আসন পেত না। যদি 70টা আমার স্বতন্ত্র প্রার্থী না থাকতো আর বিএনপির বিশ্বাসঘাতকরা যদি দলের বিরুদ্ধে কাজ না করতো, তাহলে কী হতো? আজকে জিনিসটা খুব পরিষ্কার। রাজনীতি এনসিপি রাজনীতি করতেছে, তার রাজনীতি তারা করতেছে। এরা যদি অন্য দলের ভিতরে গিয়ে যদি তারা থেকে থাকে, একটা সময় সুবিধার সময় বললো যে না আমি এনসিপি করি বা আমি আমার ছাত্র সংগঠন এটা করি, তাহলে তো হবে না। কিন্তু তাদের রাজনীতিটাই ওইটা, সবসময় কোনো কিছুর ভিতর থেকে লুকিয়ে থেকে তারা এই কাজটা করতে। মানে গতকাল প্রধানমন্ত্রী এরকমের একটা অভিযোগ করেছেন, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে। এখনো কি সেই গুপ্ত রাজনীতি আছে? মানে এখন কেন দরকার? তারা তো আপনারা যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ করছেন তাদের কেন দরকার? গুপ্ত না থাকলেও ছিল তো গুপ্ত একদম। এর ভিতরে ধরেন আমরা এটা সত্যি মতো যাই না, শুনলাম যে পাকিস্তান হলে বাইতুল মুকাররমের খতিব ধরা পড়লো, জানা গেল সে হিন্দু ছিল, দীর্ঘদিন ধরে সে করে আসছে, ইমামতি করে আসছে বাইতুল মুকাররমে। তো এখন ওই সময় এখন সত্য মিথ্যা পাকিস্তানে হয়তো বলার জন্য বলছে। এখন তো বিএনপির মধ্যে অন্য সংগঠনের মধ্যে যে তারা ঢুকে নেই তাতে কোনো প্রভাব না, তারা যখন ঢুকে এক জায়গায়। শোন, এটা কত বড় খারাপ জিনিস। আমি যে রাজনীতি করি, ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের মিছিল স্লোগান দিই, সকাল বিকাল শিবির ধরে ধরে নাস্তা করো, শিবিরের রাস্তা না বাংলাদেশে রাখবো না। আমি উচ্চারণ করতেছি আমি শিবির করি, আমি ছাত্রলীগের মিছিলে গিয়ে আমি করতেছি। এর চেয়ে অনৈতিক কিছু আছে? এই কাজটা তারা করেছে। কালকে আমার একটা টক শো ছিল, আমি বলতেছিলাম যে কথার কিন্তু ইয়ে আছে, আল্লাহ পাক কিন্তু কথার ব্যাপারটা কিন্তু ছাড় দেবেন না। তার মানে যে আপনারা যে বললেন যে জামাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, আল্লাহ দায়িত্ব নিয়েছে জামাতকে ভোট দেওয়ার জন্য, সূর্য আপনাদের কথা মতো দাঁড়িয়ে থাকবে, এগুলি কি কথা? তখন উত্তর দিতে পারে না। আমাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে। অনেক কষ্ট করে এত বছর পরে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, নির্বাচন হচ্ছে, নির্বাচনে যেটাই হোক না হোক তারপরে একটা অনেক দিন পর একটা ভালো নির্বাচন। আমার ওখানে একটা পজিশনে আমাকে ঠকিয়ে দিয়েছে, সেটা আলাদা কথা, সেটি ভিন্ন মাপকাঠির হিসেবে তো মানুষ ভোট দিতে পেরেছে। জি, ভোট সেন্টারকে থেকে জি, আপনার কাছে আলোচনা আবারও ফিরছি। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছে ভিন্ন আরেকটি প্রসঙ্গে, সংসদের প্রসঙ্গে যেতে চাই। এমপি হলে এমনিতে অনেক সুযোগ সুবিধা পাবো, তাই কথা দিচ্ছি এমপি হলে আমি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো না, আমার পরিবারের কাউকেও কিনতে দেবো না। এটা ভোটের আগে একজন সংসদ সদস্যের বক্তব্য, ভোটের পরে আজকে তার বক্তব্য। উপজেলায় বসার জায়গা করে দেওয়ার জন্য ধন্যবাদ সরকারি দলকে। এবার একটা গাড়ি হলে ভালো হতো, ভাড়া করে চলতে হয়, যেটা লজ্জার। নিশ্চয়ই আপনি বক্তব্যটি শুনেছেন। হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য, তিনি এই দাবিটি করেছেন গাড়ি। ট্যাক্স ফ্রি গাড়ি দিলে এমপি নিজের পয়সায় কিনতেন, তিনি যে গাড়িটি চাইছেন সেটি তো পুরো সরকারি কোষাগার থেকে, মানে সেটি আরও বেশি সুবিধা চাওয়া হয়ে গেল। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, একটা হচ্ছে সুবিধা, আরেকটা হচ্ছে অনৈতিক সুবিধা। একটা হচ্ছে মানে তার জন্য অ্যালোকেটেড, তার জন্য এটা বরাদ্দ, আর আরেকটা হচ্ছে বরাদ্দর বাইরে গিয়ে, যেমন এই যে আমরা এখন যেটা দেখি যে এসালমকে খাল কেটে কুমির আনার মতন করে নিয়ে আসা, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের অধ্যাদেশকে হচ্ছে বাতিল করে দেওয়া, যেগুলো একেবারে বাহিরের গণ্ডি থেকে মানে প্লে করার মতন যে জায়গাটা আর কি। দুই রকম জিনিস। হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনের আগে এই ধরনের একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা তিনি তার একটা পজিশন থেকে করেছেন। সেই পজিশনটা খুব স্বাভাবিক একটা পজিশন ছিল। স্বাভাবিক পজিশনটা ছিল এটাকে যদি আপনি মেটাফরিক্যালি চিন্তা করেন, মেটাফরিক্যালি তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আমরা রাষ্ট্রের যে কোষাগার বা রাষ্ট্রের যেই বিশাল যে দায়িত্বের জায়গাটা, এই দায়িত্বের জায়গাটাকে তারা একেবারে নৈতিকভাবে ট্রিট করতে চায়। এখন আমি যদি আপনাকে একটু বলি যে তিনি এখন যে গাড়িটা চেয়েছেন, বক্তব্যটা ক্ষুদ্রাংশ এখানে এসেছে। হ্যাঁ, আমি পুরোটা বললে অনেক সময় লাগবে, পুরোটা কোনো সমস্যা নেই। মৌলিক জায়গাটা তো চেঞ্জ করিনি, না চেঞ্জ করেন ডেফিনেটলি। আমি বলছি যে একটা কাট পিস এসেছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, বাস্তবতাটা খেয়াল করে দেখেন। সে যেই বরাদ্দটা চেয়েছে, যেই ইয়াটা চেয়েছে, যেই গাড়ির কথাটা বলেছে, সেই গাড়ির কথাটা কি সে এককভাবে তার জন্য বলেছে? না, সবার জন্য বলেছে, ফার্স্ট পয়েন্ট। কিন্তু দেখেন, আইসোলেটেড যখন আমরা করছি,
যখন আইসোলেটেড করছি তখন কিন্তু তার বক্তব্যের সাথে এই বক্তব্যটাকে আমরা জুড়ে করছি, সবার জন্য বলেছেন। এবং এই বক্তব্যটা দিতে গিয়ে তিনি এই কথাটা কিন্তু বলছেন যে দেখেন আমাদেরকে তো জনগণের কাছে যেতে হচ্ছে এখন, বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে আমার কমিউনিকেট করতে হচ্ছে। শুধু তাই না, একজন সংসদ সদস্যের যে কার্যপরিধি, এই এরিয়াটা ভাস্ট, মানে ইটস নট অনলি দ্যাট যে তাকে তার যে উপজেলাগুলো, তার আন্ডারে যে উপজেলাগুলো, শুধু সেই ডোরগুলোই তাকে নক করতে হচ্ছে। কখনো তাকে হয়তো সড়ক মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, কখনো তাকে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কার্যক্রম তাকে বাস্তবায়ন করতে তিনি কি আগে ভাবছিলেন যে কোথাও যেতে হবে না, না, এরকম ভাবছিলেন ব্যাপারটা ভোটের এরকম আগে? না। আমি সেটা বলেছি, আপনি ওই বক্তব্যটাকে আপনাকে একটু মেটাফরিক্যালি চিন্তা করতে হবে। এটা একটা রূপক অর্থের ব্যবহার, যে দেখেন আমরা যেভাবে করে আমরা দেখি যে রাষ্ট্রীয় কোষাগারকে লুণ্ঠিত হইতে দেখি, আমরা রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত কোষাগার হিসেবে আমরা ব্যবহৃত দেখি, সেই রূপক অর্থে তিনি একটা মেটাফরিক একটা জায়গা থেকে আগের বক্তব্যটি আমি পুরোটা শুনেছি, সেখানে তিনি দেখেন ওই অর্থে যে এমপিরা অনিয়ম করেন ট্যাক্স ফ্রির নামে, সেইটিকে তিনি বোঝাচ্ছেন যে ওই এক্স্যাক্টলি অনিয়ম আমি করব সেটাই না। বুঝিয়েছি। এবং দেখেন আরেকটা খুবই ক্লিয়ার একটা জায়গা আপনি দেখেন, সেটা হচ্ছে যে এই চাহিদাটাও তিনি কিন্তু ক্ল্যারিফাইড ওয়েতে তিনি এই ন্যারেশনটা ওইখানে দিয়েছেন যে এই চাহিদাটাও জনগণের কাছে পৌঁছানোর জন্য। আজ পর্যন্ত যত ঠিক এমপিরা আছে? নিয়েছেন তারা সবাই জনগণের ইটস জন্য ওকে, কোনো নিয়েছেন। সমস্যা নাই, ইটস ওকে। আমরা তো কাউকে বলতেছি না যে আপনি গাড়ি নিয়েছেন আপনি অনৈতিক কাজ করছেন, আমরা সেটা বলতেছি না। কিন্তু এই গাড়ির নামে, এই ট্যাক্স ফ্রি গাড়ির নামে আমরা এটাও তো দেখছি যে কিভাবে করে মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা, চাচাতো ভাইয়ের নামে একটা, মামাতো ভাইয়ের নামে একটা, কিভাবে করে এই সরকারি কোষাগার থেকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় গাড়িগুলোকে আমরা তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হতে দেখছি। কাজে দেখেন আমার কাছে মনে হয় ট্যাক্স যে ফ্রি দুইটা গাড়ি তো এমপি নিজের টাকায় কিনতে হচ্ছে, সেটি তো সরকার দেয় না, সরকার কেবল নিজের ট্যাক্সটা পান। নিজের টাকায় কিনতে হচ্ছে, কোনো সমস্যা নেই। এখনো তো আমি সমস্যা দেখছি না, এটা তিনি কার কাছে পেশ করছেন? সরকারের কাছে, It's okay, মন্ত্রীর আপনার কাছে কাছে। যদি ইনভ্যালিডেট মনে হয় আপনি এটাকে নাকচ করে দেন। এবং আমি বারবার বলছি যে এখানে দেখেন আমরা যখন এটাকে ফিগার আউট করছি, আমরা এটাকে 1-to-1 করছি, হাসনাতের স্পিচ ভার্সেস হাসনাত। কিন্তু হাসনাত নিজের জন্য তো এই কথাটা ক্লেম করে নাই, নিজের জন্য তো এককভাবে এটা বলেন না যে আমার একটা গাড়ি দিয়ে দেন আমি চলবো। এবং আমি আপনাকে একটা ছোট্ট 30 সেকেন্ড সময়ে দেখেন এই আলোচনাটা ইনফ্যাক্ট কই থেকে এসেছিল, আপনার এটা মনে রাখা মানে স্মরণ থাকা দরকার। আলোচনাটার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আলোচনাটার ব্যাকগ্রাউন্ডটা ছিল যে আমরা দেখি যে এমপিদের আসলে নিজের আসনে বসার ইনফ্যাক্ট জায়গা নাই, যেখানে উপজেলার মানে যে যারা স্থানীয় সরকার কার্যক্রমের সাথে যুক্ত সরকারি কর্মকর্তারা আছেন তাদেরও ইনফ্যাক্ট অফিস আছে, তাদের বসার জায়গা নেই। এটাও আমাদের একজন পার্লামেন্টারিয়ানের কাছ থেকে বিরোধী দল থেকে এসেছে। কাজেই দেখেন এই পুরো আলোচনাটাকে একটা সিকোয়েন্সে আপনাকে কিন্তু আপনি যেটিকে বলছেন যে সে তার নিজের জন্য চায়নি, সরকারি কর্মকর্তারা যারা যে বিধানটি করেছেন তাদের নিজের গাড়ি, তাদের এই ব্যাংক লোন, তাদের এইটা সেটাও কোনো কর্মকর্তা তার ব্যক্তিগত একার জন্য করেনি, সকল কর্মকর্তার জন্য। সংসদ সদস্যরা ট্যাক্স মুক্ত গাড়ি এতদিন যেটি পেতেন সেটি কেউ তার নিজের একার জন্য করেনি, সবার জন্য নিয়েছেন। কারণ একা আইন করা যায় না, সবার জন্য করলেই সেটার ভাগ আমিও পাবো, এইভাবেই আসলে করেন বরাদ্দগুলো এভাবে। না, ইটস ওকে। আমরা তো এই যে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন এই কথাগুলোর সাথে তো আমাদের কোনো দ্বিমত নাই। এবং আমি এটা কি চেয়ারে যাওয়ার পরে পরিবর্তনগুলো হচ্ছে কিনা না, ইটস ওকে। মানে এই পরিবর্তনটা যদি হয়, আমি আপনাকে একটা জায়গায় নোটিস করেছি, দেখেন ধরেন এই পরিবর্তনটা হলো, ধরেন হইছে, পরিবর্তনটা কি এমন কোনো জায়গায় হইছে যেটা অনৈতিক কোনো পরিবর্তন? আর্থিক এই সংকটের সময় সরকারি কোষাগার থেকে আমাকে গাড়ি বরাদ্দ করাটাকে কোন দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে খুব একটা স্বাভাবিক? মানে এটা কি আর্থিক সংকটের সময় চাওয়া এখন হচ্ছে? রাষ্ট্রের যে না, যুদ্ধ না, না, পরিস্থিতি এটা একটা চারদিকে, ভুল ধারণা হচ্ছে। এই অ্যালোকেশনটা তো আজকে তৈরি হয়নি, এই অ্যালোকেশন তো ছিলই, এই বরাদ্দ তো দেওয়া বরাদ্দ না সরকারি যেটি যদি আগেরটি ট্যাক্স মুক্ত সুবিধা যেটি সেটি বরাদ্দ। হ্যাঁ, তিনি কি ট্যাক্স মুক্তের বাইরে তিনি পরিষ্কার করেননি, তিনি তাহলে বলেছেন। আপনি কিভাবে করে জেনে নিচ্ছেন যেটা তিনি ওইভাবে করে চাইছেন? না, তিনি বলছেন আমাদের জন্য গাড়ির দরকার। তাহলে তার মানে তিনি ট্যাক্স ফ্রি গাড়ির কথাও তো বলতে পারেন, হতে পারে। কিন্তু দেখেন আমি যেই কথাটা বলছি, আমি এখানে সেটা হলে তো আমার আরো বেশি প্রশ্ন থাকবে। কোনো সমস্যা নেই, আপনার প্রশ্ন থাকাটা অস্বাভাবিক কিছু না। যেহেতু হাসনাতের এর পূর্বে একটা ডিফারেন্ট বক্তব্য ছিল, এরপরে যদি তার অবস্থান পরিবর্তন, এই প্রশ্নটা আসাটা তো অস্বাভাবিক কিছু না। এটাকে আমি খুব স্বাভাবিকভাবেই আমি এই প্রশ্নটাকে গ্রহণ করছি, এবং আমি আপনাকে খুব স্বাভাবিকভাবে একটা জায়গায় আমি আপনাকে উত্তরটাতে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না এটা পরিষ্কার হয়েছে কিনা। দেখেন তার অবস্থানটা যদি পরিবর্তন হয়, সেই অবস্থানটা কি তাকে পরিবর্তন করে অনৈতিক কোনো দাবির দিকে নিয়ে গিয়েছে কিনা, নাকি এটা পার্লামেন্টারিয়ান সিস্টেমে তার জন্য যেটা রাষ্ট্রকেন্দ্রিক বরাদ্দ সেই জায়গাটাতে তিনি নোটিস করছেন। আমি এই জায়গাটাতে বুঝাতে এখানে আবার ভিন্ন ব্যাখ্যাও আসলে দিতে হবে যে কোনটা নৈতিক, কোন প্রেক্ষাপটে কখনকার নৈতিক, সেটি নিয়েও নিশ্চয়ই আসবে। সেই আলোচনা করতে গেলে আরও আমাদের সময় লাগবে। তবে উপজেলা পরিষদে বসার জায়গা নিয়ে যেটি বলেছেন সেটি নিয়ে আমি একটু মেজবাহুল আজম সদক আপনার কাছ থেকে জানতে চাইব
সংসদ সদস্যদের জন্য এটিও বিরোধী দলের পক্ষ থেকে দাবি এসছে, সেই প্রেক্ষিতে আজকে এটি সংসদে জানানো হয়েছে যে উপজেলা পরিষদে তারা বসবেন, তাদের বসার কোনো বিধান নাই, সেজন্য সংসদ সদস্যদের কক্ষ না, কক্ষটির নাম হবে পরিদর্শন কক্ষ। সেভাবে আইন প্রণেতা এখন উপজেলা পরিষদেও বসবেন। এটি নিয়ে আপনি কিভাবে দেখছেন? কারণ আমরা দেখেছি ঐকমত্য কমিশনে স্থানীয় সরকার পরিষদকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি স্বাধীন করার প্রবণতা ছিল। কয়েকদিন আগে যে আইনটি সংসদে পাশ হয়েছে, আগের অধ্যাদেশটি, সেটি নিয়ে বিরোধী দল আপত্তিও জানিয়েছিল। কিন্তু আবার এখন বিরোধী দলের দাবির প্রেক্ষিতে আইন প্রণেতারা গিয়ে সেই স্থানীয় সরকারই বসবেন। সেটি আপনি কিভাবে দেখছেন সেটি জানবো। তেজবুল আজম সওদাগর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, স্থানীয় পরিষদে অর্থাৎ উপজেলা পরিষদে এখন সংসদ সদস্যরা বসতে পারবেন, তবে তাদের যেহেতু বিধান নেই সেই জন্য পরিদর্শন কক্ষ নামক যেটি বলছিলাম শুরুতে, যে সেই কক্ষে তারা বসবেন। আপনি কিভাবে দেখছেন? এতে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে, স্বাধীন হবে নাকি পরাধীন হবে? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করেছেন। তো বিষয়টা হচ্ছে একটু একাডেমিক্যালি যদি বিষয়টা আমি বলি, যে বাংলাদেশে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টের যে ফাংশন, এই ফাংশনটা একটু ব্যতিক্রম। মানে প্রকৃতপক্ষে এটা পৃথিবীর উন্নত দেশে যে সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রি আছে তাদের চেয়ে সম্পূর্ণ বলতে পারেন যে একটু অন্যরকম করে ফেলা হয়েছে, বলতে পারেন যে একটু বিকৃত করে ফেলা হয়েছে, এরকম। অর্থাৎ কীরকম যদি ব্যাখ্যা করি বিষয়টা, সেটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা, আইন নিয়ে এবং বড় বড় কিছু ইস্যু নিয়ে পার্লামেন্টে যেগুলো ডিসিশন হয়, ডিসকাশন হয়, সেগুলোতে পার্টিসিপেট করা। এটা হচ্ছে এমপিদের মেইন কাজ। আপনি উন্নত দেশের গণতন্ত্রে কিন্তু তাই হয়, কিন্তু বাংলাদেশে সেই অবস্থাটা নেই। বাংলাদেশে এমপিদেরকে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে আপনাকে এটাকে সংযুক্ত করে ফেলা হয়েছে। যদিও আমরা বলি যে সংবিধানের 159 বোধহয় অনুচ্ছেদ অনুযায়ী লোকাল গভর্নমেন্ট শক্তিশালী করার কথা বলা হয়েছে, তারপরে আপনার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক এটা সম্পূর্ণ লোকাল গভর্নমেন্ট দেখবে, কিন্তু লোকাল গভর্নমেন্টের আইনগুলোতে দেখবেন যে কোনোভাবে এটার সাথে এমপি সম্পৃক্ত হয়ে গেছে। তো এই সম্পৃক্ততা থাকার ফলে এটা তাত্ত্বিকভাবে যদিও বিষয়টা অনেকে সমালোচনা করেন, কিন্তু বাস্তব অর্থে এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারের সাথে এই জিনিসটা অ্যাবজর্ব হয়ে গেছে। মানুষ এটা মেনে নিয়েছে, পার্লামেন্ট মেম্বাররাও মেনে নিয়েছে, জাতীয়ভাবে এটা একটা স্বীকৃত ব্যাপার। কেন ঐকমত্য কমিশনে এত সংস্কার শব্দগুলো কেন বলি? সেটাতে আসছি হয়ে গেছে। এখন আপনি যেহেতু এটা মেনে নিয়েছেন যে পার্লামেন্ট মেম্বাররাও এলাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে তারা চিন্তা ভাবনা করবে এবং তাদেরকে সরকার থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে, মসজিদে, মন্দিরে, স্কুল, কলেজে বরাদ্দ তারা দিচ্ছে, তারপরে ডিও লেটার দিচ্ছে, কোথায় ব্রিজ হবে, কালভার্ট হবে, মোটামুটি প্রত্যেকটার সাথেই জড়িত। তারপর লোকাল গভর্নমেন্ট আইনটাতেও পার্লামেন্টের মেম্বারের সংশ্লিষ্টতার বিষয়ে অনেকগুলো বিষয় আছে। এখন এই প্রেক্ষাপটে তাহলে পার্লামেন্ট ইলেকশনটা যখন হয় তখন একজন পার্লামেন্ট মেম্বারদেরকে এলাকার জনগণের কাছে ডেভেলপমেন্ট ওয়ার্ক বিষয়ে নানান কমিটমেন্ট দিতে হয় তাদেরকে। এই এলাকায় আমি এই করে দিব, এখানে স্কুল করে দিব, ব্রিজ করে দিব, এই করবো, সেগুলো সব বলতে হয়। বলার ফলে তিনি জনগণের সাথে একটা অ্যাটাচমেন্টে চলে আসেন যে আফটার দ্য ইলেকশন যে মানে হাউ দ্য পার্লামেন্ট মেম্বার উইল ওয়ার্ক, এটা আমাদের প্রচলিত কালচার। হ্যাঁ, এটা কালচার হয়ে গেছে। আমি শেষ করি একটু। কালচার হওয়ার ফলে জনগণের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। এক্সপেকটেশন তৈরি হওয়ার ফলে এখন পার্লামেন্ট মেম্বার এলাকার যে এই কাজগুলো করবে তাকে জনগণের সাথে ইন্টারাকশন করার জন্য তার ওখানে কোনো অফিস নাই, অথচ তিনি কিন্তু নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধ হয়ে পড়েছেন এই জায়গাটাতে, যার ফলে তিনি দাবি করতেছেন তাকে একটা অফিস দেওয়া, যদিও আইনে এটা বলা নাই। তো এখন এখানে বসবেন। এখন যদি আপনি এটা প্রকৃতপক্ষে আপনি এটাকে সেপারেশন করতে চান, তাহলে সব আইনে আপনাকে সংশোধন করে পার্লামেন্ট মেম্বারদেরকে ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে আপনাকে বাইরে রাখতে হবে। আর যদি আপনি পার্লামেন্ট মেম্বারদেরকে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে আপনি সংযুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই পার্লামেন্ট মেম্বারদের একটা বসার জায়গা থাকতে হবে, কারণ এলাকার মানুষের সাথে তো তিনি অ্যাটাচমেন্টে চলে গিয়েছেন, কমিটমেন্টে আবদ্ধ তিনি, তাকে তো ইন্টারাকশন করতে হবে। তাহলে তো প্রচলিত যে সিস্টেম অনুযায়ী বিএনপি, দুদক, মানবাধিকার কমিশন, যেসব জায়গাতে প্রচলিত সিস্টেম অনুযায়ী তারা তাদের পক্ষের লোককে নিয়োগের কথা বলছেন, সেখানে কেন আপত্তি দেখছেন আপনারা? বা আপনি বা আপনার কথা বলছি না, অনেকে আপত্তি দেখছে, বিরোধী দল আপত্তি দেখছে, না তারাও তো প্রচলিত সিস্টেম অনুযায়ী নিয়োগ দিতে বলছেন। না, এটা তো দুইটা তো ভিন্ন ভিন্ন ব্যাপার। মানে পার্লামেন্ট ওইটার ক্ষেত্রে বিপক্ষে যাচ্ছে বলে এরকম। পার্লামেন্ট মেম্বার ব্যাপারটা ভিন্ন কেন বললাম, এটা তো ডিরেক্ট উনি জনগণের ভোট নিয়ে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি কাজ করতেছে। এটার সাথে মানবাধিকার কমিশনকে মিলালে তো আপনার হবে না, কারণ পার্লামেন্ট আমি বলছি ওই থটের সাথে যে প্রচলিত সিস্টেমকে, যেহেতু ঐকমত্য কমিশন এসব নিয়ে পুরো বিষয় নিয়ে আসলে রাষ্ট্র সংস্কারের দাবি, তো সব জায়গাতেই সংস্কার আনার কথা বলছিল, ওই সংস্কারের কেন বিপক্ষে আপনারা আর এই সংস্কারের পক্ষে, সেই জায়গাটা আমি আলাদা করে জানতে চাচ্ছি। বিপক্ষে এখানে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনার
পলিটিক্যাল কালচারের সাথে এটাকে ভালো খারাপ দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে এমপিদের ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে অ্যাটাচমেন্টের ব্যাপারটা একটা ইনস্টিটিউশনালাইজড রূপ ধারণ করেছে আর কি, যার ফলে এখান থেকে আপনার সরে আসতে হলে অনেক জায়গায় আপনার পরিবর্তন করে সেইভাবে আসতে হবে। কিন্তু যদি আপনি এটাতে থাকতে চান তাহলে পার্লামেন্ট মেম্বারদেরকে অবশ্যই এলাকার জনগণের সাথে অ্যাটাচমেন্টে থাকতে হবে, তাছাড়া তো উনি নির্বাচনে জিততে পারবেন না। জি, হাবিবুর রহমান হাবিব, একটু আপনার কাছ থেকে জানতে চাই দুটি বিষয় নিয়েই, এমপিদের এলাকায় বসা উপজেলা পরিষদে এবং গাড়ির সুবিধা, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি বিবেচনা করবেন তারা, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন ওই ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না কেউ, বেশি সুবিধা, তবে এই দাবির প্রেক্ষিতে অর্থাৎ এমপিদের যাতায়াতের জন্য গাড়ির বিষয়টি বিবেচনা করবেন। কিভাবে দেখছেন স্থানীয় সরকারে সংসদ সদস্যদের অবস্থান? না, গাড়ির ব্যাপারটা হলো যে সরকারে যারা একটা পর্যায় পর্যন্ত অফিসার, ডিসি তার আগ থেকে, এডিসি থেকে শুরু করে ইউনো থেকে শুরু করে সবারই গাড়ি আছে, দামি দামি গাড়ি, 2 কোটি 1.5 কোটি 3 কোটি টাকা। উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, সরকার থেকে বরাদ্দ দেয়। সেই হিসাবে এমপিরা মনে করতে পারে তাদেরও একটা সরকারি গাড়ি থাকা উচিত, এটাই মনে হয় কথার মূল। এটাই বলেছেন, হ্যাঁ এটাই একদম অযৌক্তিক তাও না। যেটা হতো আমাদের দেশে যে ট্যাক্স ফ্রি গাড়ি, আমি একদম জেনেই বলছি আপনাকে, ট্যাক্স ফ্রি গাড়ি 600% ট্যাক্স। একটা গাড়ির দাম ধরেন 1 কোটি, তার গাড়িটার দাম পড়ে 7 কোটি। আমাদের 1 কোটি টাকা দিয়ে অনেক সংসদ সদস্যই গাড়িটা কিনতে পারতেন না। এই গাড়িটা বিক্রি করে দেয় 3 কোটি টাকা নিয়ে, বিক্রি করে দেয় কাদের কাছে? যারা ওই ব্যবসায়ী, ব্যাংক থেকে টাকা নিয়েছে, ঋণ খেলাপি, বা যারা বড় ব্যবসায়ী নামধারী। এখন এই দেশে যারা বড় ব্যবসায়ী সবাই তো ফকির, ব্যাংকে যে দেনা আছে তাদের, সেটা দিলিবার কিছুই থাকেন তাদের। তো এরা ওই গাড়িটা কেনে। এই গাড়ি কিন্তু আপনার করতে পারেন, এই গাড়ি কিন্তু যে এমপিরা কিন্তু এরা কেনে না। আমি দেখেছি, আমাকে দেখিয়ে আমি বলছি। কিন্তু সেই কারণেই আমাদের সংসদ সদস্যরা একটা বড় সাশ্রয়, সরকার টাকাটা যেন কম খরচ হয়, এই কারণে কিন্তু এটা করা। তো এখন উপজেলাতে আপনাদের বরাদ্দ, যেটা একটা অফিস বরাদ্দ, এখানে একটা জিনিস হলো কি, এমনিই আমি আপনাকে বলবো, এমনিতে যে জিনিসটা হয়ে গেছে আমার দেশে, ধরেন ইউনিয়ন কাউন্সিলর অফিস আছে, ইউনিয়ন কাউন্সিল মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারপর আওয়ামী লীগের সময় এসে আবার একটা মহিলা মেম্বার, এবং পৌরসভাতে কাউন্সিলর, ওদেরকে মেম্বার কাউন্সিলর বলে। এই একজন মহিলা কাউন্সিলর বা একজন মেম্বার মহিলা, তার এলাকায় 3টা জায়গায় তাকে কিন্তু 3 ওয়ার্ডে তাকে ভোট করতে হয়। অর্থাৎ সুযোগ সুবিধা কিন্তু ওই যে মেম্বার একটা ওয়ার্ডে ভোট করলো তার সঙ্গে সে পায় না। এই একটা তাদের জন্য একটা বিড়ম্বনার একটা জিনিস আছে। পাশাপাশি আবার এই যে এখন উপজেলাতে আবার ধর উপজেলার চেয়ারম্যান আছে, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান আছে, আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান আছে। এই ভাগাভাগিতে এখানে গিয়ে আবার এদের সাথে উপজেলা থেকে বরাদ্দ পেতে আবার একটা এরপরে আবার এমপিরাও যদি ওখানে যা বসে, তাহলে একদিক দিয়ে বিড়ম্বনা সৃষ্টি হবে আমার দৃষ্টিতে। আমি বলবো তা এমপিদের কাজ উনি যেটা বললেন, আমরা যেটা বুঝি যে আমরা এমপিদের কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা এবং মোটামুটি বড় এই সমস্ত দিকগুলি দেখাশোনা করা। একজন এমপি বলবে, আমি যেমন কালকে গেছিলাম, আমি আমার এলাকার জন্য আমি গেছিলাম শিক্ষা ভবনে, আমি সিভিলের কাছে গিয়েছিলাম আমার এলাকার কিছু যে এইটি বিল্ডিংয়ের জন্য। ওখানে গেলেন জামাত ইসলামের এমপি, সে গিয়ে তার এলাকায় লিস্ট করে দিয়ে আসতেছে। হ্যাঁ, বরাদ্দ এখান থেকে হবে, কাজ ওখানে বাস্তবায়ন করবে, উপজেলাতে বাস্তবায়ন করবে, তাহলে আমার ওখানে যাওয়ার দরকার পড়ে না। আমি এমপি, আমার বাড়িতে লোকজন আসবে। আবার আমি যদি বলি যেমন হাসান জাভেদ তুহিন 3টা উপজেলা নিয়ে একটা নির্বাচনী এলাকা, 3 জায়গায় 3টা অফিস করছে, একটা মেন জায়গায় থাকে বড়টা, আর 2 জায়গায় তার একটা এমপিদের দৌড়াতে হবে জনগণের কাছে, জনগণ তো ভোট দিলই একবার। আবার এখন তো 3 থানা মিলে একটা এমপি, সে এক জায়গায় অফিস করলো, আর ওই 2 থানা তো ওইখানে আসতে হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ হবে ওদের। তাছে বলতো যার উদ্যোগেই তাদের করা উচিত এইটা। আর এখন আমি যে কথাটা বলে শেষ করতে চাই, সেটা হলো যে সব কিছুর পরে আমাদের স্বচ্ছতা থাকা দরকার। আমাদের আন্তরিকভাবেই যদি আমরা মনে করি যে আমরা দেশের সেবা করব, তাহলে জনগণ যে কাজটা করে জনগণ সুবিধা হবে সেই কাজটা আমাদের করা উচিত, এবং জনগণের পকেট থেকে টাকা যেন আমার পকেটে না যায়। যে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, আমার কিন্তু 91 সালে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, প্রথম আমার ঘোষণা ছিল যে আমার বেতন ভাতা যা আমি পাবো, এমপি হই আর মন্ত্রী হই,
একটা টাকা আমার পরিবার খাবে না, আমার তো নিজস্ব একটা ইনকাম করেই তো চলছে, এটা হবে গরিব মানুষ, তারপরে মেধাবী ছাত্রছাত্রী, গরিব মানুষ, বিয়ে শাদী, এটা দেবো। আমার ঘটনা কিন্তু এটাই ছিল, এবং এটা আমাদের প্রত্যেকের মধ্যে এই জিনিসটা থাকে, আমাদের তো সেই জিনিসটা রাখি না, আমার ওই জায়গাটা মধ্যে করতে হবে, ওটা দিতে হবে, তাহলে তো এই অবস্থা হয় না। আজকে আমরা এমপি হলেই আমাদের ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যাপক পরিবর্তন হয়। কারণ আমরা বিগত সরকার আমরা দেখলাম কারণ 2000, 3000, 5000% তাদের ইনকাম বেড়ে গেছে আর কি। তো এই সমস্ত কারণে কিন্তু এই প্রশ্ন সামনে আসে। আমি মনে করি মানুষের খেদমত যদি আমি করতে চাই, তাহলে পরে আমাকে এখানে স্যাক্রিফাইস করতেই হবে, আমাকেই মানুষের কাছে যেতে হবে, মানুষ আমার কাছে আসবে, আমার 3টা উপজেলা মিলে একটা নির্বাচনী এলাকা, সেখানে আসবে, এর চেয়ে বেটার আমার পজিশনের মোতাবেক আমাকে করতে হবে। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে সংসদে হাসনাত আব্দুল্লাহ আরও একটি বিষয়, এসালমের বিষয় নিয়ে জানতে চেয়েছেন, সেটি অর্থমন্ত্রী আবার বলেছেন যে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই, যারা লুটেরা, বিএনপির ইতিহাসেও সেটি বলে না যে তারা কখনো ব্যাংক লুটেরাদের পক্ষে অবস্থান নিয়েছে। এখনও কি আপনাদের সন্দেহ আছে যে বিএনপি যারা ঋণখেলাপি ছিল কিংবা ব্যাংক লুটেরা, এসালম সহ অন্যান্য যারা, তাদের পক্ষে অবস্থান করবে? কারণ অনেকদিন ধরেই আপনারা অভিযোগটি করে আসছিলেন বিএনপিদের। দেখেন, এটা আমার কাছে মনে হয় যে এই অভিযোগ শুধু এনসিপির না, কিন্তু আমি আলোচনাটাতে ঢুকবো, বাট আমি একটু এটাকে যা সাপ্লিমেন্ট করি। আপনি এই আলোচনাটা হুট করে একদিন দেখবেন যে, মানে দেখছেন নিশ্চয়ই যে এই বিএনপির সাথে যুগপৎ আন্দোলন থেকে শুরু করে তার আগে পরে লম্বা সময়ের সম্পর্ক ছিল মাহমুদুর রহমান মান্না ভাইয়ের। মাহমুদুর রহমান মান্না ভাই একদিন খুব আফসোস করে একটা টিভি চ্যানেলে তিনি একটা শোতে এই আলোচনাটা করতে গিয়ে তিনি বললেন যে, মানে আমরা এখন, মানে মান্না ভাইয়ের কথাটা ছিল এরকম যে, আমরা এখন লিটারেলি মানে অবাক হয়ে যাচ্ছি যে বিএনপিকে এই পয়েন্টে সে কীভাবে ডিফেন্ড করব। এসালমের যে ইনক্লুশনের কথা বলা হচ্ছে, দেখেন আপনি নিশ্চয়ই আপনার এই কথাটা ভুলে যাবেন না, আপনি নিশ্চয়ই যে একটা সময় আমাদের বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের অবস্থা এরকম ছিল যে অনেকগুলো ব্যাংক লিটারালি তারল্য সংকটে পড়ে গিয়েছিল। দ্যাট মিনস তার মিনিমাম যে ডিউ মিট করার যে ক্যাপাসিটি তার গ্রাহকদের, সেই সংকটটা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু ব্যাংকিং খাতের। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকে বাংলাদেশের যেগুলো বাইরের ফান্ডিংয়ে চলে না, মানে জয়েন্ট ভেঞ্চারে চলে না, এ ধরনের ব্যাংকে কিন্তু রেড লিস্ট করে তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক ওই সময়টাতে। মানুষ এত বড় পর্যায়ে অবস্থা তৈরি হয়েছিল যেখানে মানুষের আপনার ব্যাংকে যে তিনি তার জমানো টাকা জমা রাখবেন, সেই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছিল। মানুষ লিটারালি ব্যাংকগুলো থেকে তার টাকা উইথড্র করে নিচ্ছিল। মানে আমি ক্রাইসিসটা একটু ব্রিফ না করলে গ্যাপ থেকে যাবে। এবং আপনি ওই সময় যে ইসলামী ব্যাংকটার কথা বলা হয়, যে ইসলামী ব্যাংকের দিকে তাকান, আজকে হাসনাত কথাটা বলেছে যে ইসলামী ব্যাংকে অলমোস্ট 90,000 কোটি টাকার একটা ঋণের কথা বলা হয়, এবং এটার 80,000 কোটি টাকা একটি প্রতিষ্ঠান এসালমের দ্বারা এটা অকুপাইড। এবং আপনি সরকার যে তালিকা প্রকাশ করেছে, আপনি দেখেছেন ঋণখেলাপিদের তালিকা, এই ঋণখেলাপিদের তালিকায় একা এসালম প্রতিষ্ঠান হিসাবে আপনার মেজরিটি ঋণখেলাপির টাকা হচ্ছে তারা দখল করে নিয়েছে। আপনি ব্যাংক রেজুলেশন হয়েছে, আপনি জানেন, সেটাকে আপনি কারেকশন করে যেই প্রস্তাবনাটা সংসদে উত্থাপিত হইল, এই প্রস্তাবনাটা তো মানুষের সাথে একটা কমপ্লিট ধোঁকাবাজির একটা প্রস্তাবনা, যে একটা খুব মিনিমাম লেভেল, একদম খুব অল্প পরিমাণ টাকা পরিশোধের মাধ্যমে তিনি আবার ব্যাংকিং কার্যক্রমে মানে তিনি ব্যাক করতে পারবেন, এবং তার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আপনি তার হাতে ফেরত দিবেন। আপনি নিশ্চয়ই জানেন এই যে মনসুর সাহেবকে মপ করে সরানো হলো বাংলাদেশ ব্যাংক থেকে, তার মানে আমরা এখন যদি 2 মিলাই তাহলে তো উত্তর আমরা পাচ্ছি 4। মনসুর সাহেবের রোল প্লে কি ছিল আপনি দেখেছেন নিশ্চয়ই, যে ব্যাংকে একটা রেভলিউশনারি চেঞ্জ কিন্তু হয়েছে, রেভলিউশনারি। ভাই আমাকে মানার দরকার নাই, আপনি দেখেন, আপনি ডেটা দেখেন, স্ট্যাট দেখেন, যেখানে অনাস্থা ছিল কমপ্লিটলি, সেই অনাস্থা থেকে কিন্তু ফিরে এসছে। অনাস্থা থেকে ফিরে এসে মানুষের মধ্যে সেই আস্থাটা পুরো প্রতিষ্ঠিত হয়েছে মানুষ। এবং শুধু তাই না, আমরা দেখেছি যে একটা ভিন্ন পদ্ধতি এখন ইসলামী ব্যাংকে মানে অকুপাই করার জন্য ভিন্ন পদ্ধতি। আপনি খুব সারপ্রাইজিং, যেই চাকরিচ্যুত লোকজন ইসলামী ব্যাংকের যে গ্রুপ অফ পিপলকে তারা চাকরি থেকে সরিয়েছে, তারা সেখানে একটা বিরাট সংখ্যক লোকজন তারা সেখানে গিয়ে জড়ো হয়েছে এবং তাদের প্রথম দাবি চাকরি ফেরত দিতে হবে। দ্বিতীয় দাবিটা কি? সারপ্রাইজিং। দ্বিতীয় দাবি হচ্ছে এসালমকে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করতে হবে। মানে ইজ ইট আ জোক? মানে ইজ দিস আ জোক? সো দেখেন এইভাবে করে আসলে পরিচালিত হচ্ছে পুরো বিষয়টা। কাজে হাসনাত আজকে কনসার্নটা জানিয়েছেন, আমার কাছে মনে হয় যে হাসনাতের কনসার্নটা এটা সাধারণ মানুষের কিন্তু কনসার্ন। দেখেন আমাদের এই ব্যাংকিং খাতটা তো, আমার কাছে মনে হয় যে এই ব্যাংকিং খাত আমাদের সবার তো এটার জন্য পজিটিভলি ভাবা উচিত। একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড, কাজেই আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে বিএনপি
মানে এটা নিয়ে তাদের রিজিড পজিশন রাখবে, এবং এটা চিহ্নিত, এবং এটা যে কোনো সোসাইটিতে আপনার ইনফ্যাক্ট আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করি আর একটু, টিআইবি ইমিডিয়েটলি কিন্তু ব্রিফ করেছে, এবং টিআইবি কিন্তু এটার ব্যাপারে কি বলেছে দেখেন, টিআইবির শব্দচয়ন মানে টিআইবি ক্লিয়ারলি বলেছে যে যাদের হাত দিয়ে পুরো ব্যাংকিং খাতকে আমরা ধ্বংস হইতে দেখছি তাদেরকে আপনি ফিরে নিয়ে আসছে। আমি জানি না মানে এটা কি রিজন থাকতে পারে এর ব্যাকএন্ডে। অনেকে অনেক জোড়াতালি দেয়, আমি আসলে ওই ধরনের জোড়াতালি দিতে চাই না, কে কার গাড়িতে উঠছে, কে কিভাবে উঠছে। উনি হয়তো তখন জানতেন না কার গাড়িতে উঠতেছেন, কিন্তু এখনো যদি তিনি না জানেন তিনি কার গাড়িতে উঠতেছেন, এটা কিন্তু মানুষের সাথে ধোঁকাবাজি করা হবে, এবং দিন শেষে সাফারার কি হবে, দিন শেষে কিন্তু সরকার সাফারার হবে, এবং খুব সিগনিফিকেন্টলি সরকার সাফারার হবে। কারণ ব্যাংকিং খাতে যদি যে ধস নামবে, এই ধসের জবাব দিতে আমি আপনার কার কাছ থেকে নিব? জি, সরকারের কাছ থেকে আমরা জবাব দিতে কাজে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। তাহসিন রিয়াজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, পরে আমরা একটু বাকিদের থেকে যাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় এক আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও জেনুইন বলে নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই একজন প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ, এবং তৎকালীন চিফ প্রসিকিউটর জানতেন কিন্তু তাকে সরাননি, দায়িত্ব থেকে সরিয়েছেন, প্রসিকিউশন টিম থেকে সরাননি। এটি কি আসলে প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করতে পারে? ওভারঅল প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার তো সুযোগ কম, কিন্তু প্রসিকিউটর হিসাবে তিনি, আমি আজকেও নিউজটা দেখলাম, উনি যদি এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকেন আমার কাছে মনে হয় যে খুব সিভিয়ারলি তাকে অ্যাকিউজড করা দরকার। এবং এটা তো চরম লেভেলের ভিট্রে করা, পুরো জুলাইয়ের যে স্পিরিট এবং এত স্যাক্রিফাইস, এই এত রক্ত, এত মায়েদের কান্না, এটার কমপ্লিট বিপরীত অবস্থান নেওয়া। দেখেন, একটা হচ্ছে বিচার না হওয়া, স্লো হওয়া, এগুলো অনেক প্রক্রিয়ার অংশ, আইনের জটিলতা, এগুলো প্রসেসের অংশ। এগুলোর ব্যাপারে আমরা কথা বলি, এগুলোর ব্যাপারে আমরা সাফোকেশন প্রকাশ করি, আমাদের মধ্যে বেতৃষ্ণা কাজ করে, কিন্তু মানে আপনি এই পুরো এত একটা মানে দামি একটা পজিশনকে আপনি এইভাবে করে যদি করেন তাহলে এটা খুবই দুঃখজনক। এবং আমি খুব আনফর্চুনেটলি আমি আপনাকে বলি, আপনি তার দলীয় পজিশন সম্পর্কে জানেন কিনা জানি না, তিনি কিন্তু মানে সরকার দলের মানে বিভিন্ন রাজনৈতিক মানে কার্যক্রমের সাথে অংশীদার ছিলেন, এবং তার একটা দলীয় পজিশনও ছিল। আমি সেই দলীয় পজিশনটা আপনাকে বলছি না। কাজেই আমার কাছে মনে হয় যে সকল কিছুর ঊর্ধ্বে উঠে, ধরেন তার যদি দলীয় পজিশন থাকে, ছিলেন এতটুকু জানতাম না, তার দলীয় পজিশনও ছিল। তার দলীয় পজিশনের বাইরেও যদি গিয়ে চিন্তা করি, দেখেন আসলে মানে যিনি দোষী তার তো আসলে দল বেদলের ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে তাকে সেটা যদি প্রমাণিত হয় তাকে ডেফিনেটলি এটা শাস্তি তাকে দিতে হবে, দেওয়া উচিত, এবং সেটাও প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। আর আপনি যেটা বলেছেন যে এটা সামগ্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে কিনা, আমার কাছে মনে হয় না যে ওনার একক ব্যক্তির উপরে সামগ্রিক প্রক্রিয়া আসলে কানেক্টেড। তার সাথে প্রক্রিয়াগতভাবে যদি কোনো কিছু কানেকশন থাকে, সেই প্রক্রিয়াগুলোকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি, সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে, এবং সেই প্রক্রিয়ার প্রশ্নের জবাবও ডেফিনেটলি এখন তো প্রসিকিউটর আছেন, নতুন প্রসিকিউটর হিসাবে যিনি কর্মরত আছেন তিনিও যথেষ্ট ডেডিকেটেড মানুষ বলে আমরা জানি। আশা করি তার কাছ থেকে আমরা এই উত্তরগুলো পাবো, এবং তিনি কিন্তু ইমিডিয়েটলি অ্যাড্রেস করেছিলেন বিষয়টা। তিনি যখন জয়েন করেন ওই সময় আসলে এই আলোচনাটা চাউর করেছিল, তো তিনি তার মতন করে অ্যাড্রেস করেছেন। তিনিও বলেছিলেন প্রক্রিয়া আমরা দেখব, এবং তার বিপরীতে আমরা আমাদের মতন করে অবস্থান নেব। জি, হাবিবুর রহমান, হাবিব ভাই, একটু আপনার কাছ থেকেও একই বিষয় জানতে চাই। আওয়ামী লীগের একজন সাবেক এমপিকে জামিন পাইয়ে দেওয়ার জন্য এই টাকা বিনিময়ের অভিযোগ উঠছিল, সেটি আজকে প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে। এটা খুব দুঃখজনক। আমি সর্বপ্রথম উচ্চারণ করেছিলাম সাবের হোসেন চৌধুরী, দুইটা মামলা, মার্ডার কেসের আসামি, আরও 4টা মামলা ছিল, 6টা মামলা, এবং উনি রিমান্ডে চলাকালীন সময়, রিমান্ড চলতেছিল, সেই মুহূর্তে উনি জামিন পেয়ে গেলেন। সেদিনে প্রতিবাদ করেছিলেন, এটা হয়, পৃথিবীর ইতিহাসটা হয়েছে। এবং পরের দিন তার দেখা থেকে আব্দুল মান্নান সাহেব গিয়ে আবার জামিন পেলেন। কিসের বিনিময়ে এগুলো হয়? বোঝারও তো একটা ব্যাপার আছে। 6টা মামলা রিমান্ড চলছে, তার ভিতরে তার জামিন দেয় কী করে? তো বিগত সরকারের সময় আমরা এরকম অনেক ঘটনা আমরা জানছি। সেটা তো এই সরকারের আমলেও স্পিকার শিরিন শারমিনকে জামিন এই রিমান্ডে ছিলেন না, কিন্তু তড়িঘড়ি করে বেশ দ্রুততার সাথে জামিন পেয়েছে। এখন এই যে আইনের বার পেজগুলি আছে, আবার আমরা দেখেছি কোনো ঘটনা ঘটনে বিদ্যুৎও চমকায়নি আকাশে, জোরে ঝড়ও হয়নি, সেসব মামলায় আমাদের বিস্ফোরকের ধারায় মামলা দিয়ে সাজা। আমি তো প্রথম সাজাপ্রাপ্ত আসলে আমি মোহাম্মদ শাহজাহান, লিঙ্কন, স্বামী, বেলাল, মনির সহ প্রথম সাজা আমার দিল না, আমার টকশো থেকে ধরে নিয়ে গেল, দিয়ে আমার সাজা দিল। এই যে অবস্থা করলে, এখন আমার কথা হলো যে
শিরিন শারমিন উনি স্পিকার ছিলেন, উনি ছিলেন বা কোথায় এতদিন বিগত সরকার এই সরকার তো আসলো 2 মাস হলো কেবল, এতদিন উনি বাংলাদেশে ছিলেন নাকি বাইতে ধরে নিয়ে আসেন? তো এখানে অনেক আইন ফাঁকফোকর আছে। সবচেয়ে যে কথা প্রথম বলেছে বিবেক, আমার বিবেক যদি আমি বিক্রি করে দিই তাহলে আর কিছু থাকে না। আমাদের অবস্থা হচ্ছে তাই, এই জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে কোনোভাবেই। আজকে অনেকে বলে আমরা তো ওই এ তো ফোন করতে যাইনি, তাহলে খুন আসামি হলো কেন? ওই যে বিশেষ জায়গায় আর কি। আমার কথা হলো কি যে আওয়ামী লীগ খুন করেছে, ধরে ধরে খুন করেছে, একদিন কি তারা প্রতিবাদ করেছে? বলেছে প্রধানমন্ত্রী এই কাজটা ঠিক হচ্ছে না, ছাত্রদের উপরে এইভাবে নির্বাচন করে চালাবেন না, ওই বাচ্চা শিশু বাচ্চা ঘরের ভিতর থেকে মারা যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে, এ বললেন না? বলছে? বললেন কোন বলেছে? বুদ্ধিজীবী বলেছে? কোন সাংবাদিক বলেছে? বড় সাংবাদিক বলেছে? ছোট সাংবাদিক বলেছে? সমস্ত বিবেক বন্দী ছিল, সব বন্ধ করা ছিল। সরকারকে সমর্থন করি, যা ইচ্ছা সরকার করুক, ওইটাকে আমার সমর্থন দেয়। এই কারণে হয়ে গেছে সমস্যা। আমি যেমন ধর আমি দল করি, আমার দল বাধ্য হয়ে মাঝখান থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানালাম, 1.5 মাস তো উনি টানলেন, আবার তেল দাম বাড়ালেন না। অনেক আগেই বাড়ানোর কথা, বাড়ান না, এখন বাড়ানোর পরে অনেক কথা আসছে। রাস্তায় লাইন যে দেখলাম, বিশ্বাস করে আমি এখনও বুঝে আসে না আমার, এত প্রাইভেট কার কেন অক্টেন আর পেট্রোলের লাইন ধরে থাকবে? ও তো থাকার কথা তো গ্যাস স্টেশন নয়, এখানে গিয়ে তাদের মোটরসাইকেল, আজকে আমি মোটরসাইকেল উঠলাম, ও বলতে যে কী করবো, মোটরসাইকেল তেল ভরে নিয়ে আসি, কিছু টাকা দিলে ট্যাঙ্কি ভরে দেয়। এই যে অবস্থা, আমরা যে এই যে অনৈতিকতা, আপনার ঘরের ভিতরে কি অক্টেন চাষ হওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, পেট্রোল চাষের সুযোগ আছে, এর ভিতরে পানির ড্রাম, মানে পুকুরের ভিতরে ড্রাম, এখানে আরো নজর দেওয়া উচিত। এই জায়গা থেকে আমাদের বিবেক যদি স্বচ্ছ না হয় তাহলে সম্রাট মেজবাহুল আজম সদর একটু আপনার কাছ থেকে জানতে চাই, যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। যে এই চুক্তি নিয়ে আলোচিত সমালোচনা বিভিন্ন জায়গায় হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেই করেছে, আবার কেউ কেউ বাতিলও করেছে, আপনার মন্তব্য জানতে চাই। পুরোটাই এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স, জিও পলিটিক্স, এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত। কারণ একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের অনেক সময় একটা ডিপেন্ডেন্সি রিলেশনশিপ তৈরি হয়। তো ডিপেন্ডেন্সি রিলেশনশিপ যখন তৈরি হয়, তখন রাষ্ট্র কোনো না কোনোভাবে এই চুক্তিগুলো, এই ধরনের অনেক ধরনের চুক্তি করতে রাষ্ট্র বাধ্য হয়, এবং যেই কারণে নন ডিসক্লোজার এগ্রিমেন্টও স্বাক্ষরিত হয় বিভিন্ন দেশের সাথে। সো রাষ্ট্র তখন চিন্তা করে যে কস্ট অ্যান্ড বেনিফিটটা চিন্তা করে, এটা যদি আমি বাতিল করি তাহলে আমার এখানে কী সুবিধা হবে, যদি বাতিল না করি সেক্ষেত্রে আমার কী কী সুবিধা হবে। ইন্টারন্যাশনাল ট্রেড হোক, অন্য বিষয়, জিওপলিটিক্যাল বিষয়, সব কিছু মিলে রাষ্ট্র এটা চিন্তা করতে বাধ্য, কারণ রাষ্ট্রকে তো তার ইন্টারেস্টে দেখতে হবে। এইটা করতে গিয়ে কিন্তু রাষ্ট্র এই সিদ্ধান্তটা নেয় যে সে বাতিল করবে কি করবে না। তো যখন রাষ্ট্র এটা সিদ্ধান্ত নেয়, তখন আপনি বুঝবেন যে রাষ্ট্রের এটা তার কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ফল। প্রত্যেক রাষ্ট্রের ক্ষেত্রে একই রেজাল্ট কখনো আসবে না। ইন্ডিয়া এক ধরনের চিন্তা করবে, মালয়েশিয়া এক ধরনের চিন্তা করবে, পাকিস্তান এক ধরনের করবে, নেপাল এক ধরনের করবে, বাংলাদেশকে যে তার মতো করে করতে হবে এটা তাই না, এমন না। বাংলাদেশ তার ইন্টারেস্ট, তার কস্ট বেনিফিট সব কিছু দেখেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে অনেক ধরনের বিষয় আসা থাকে যে রাষ্ট্র অনেক সময় জনগণের সামনেও প্রকাশ করতে পারে না নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে। এটা হচ্ছে ফ্যাক্ট। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের পক্ষে আপনি? নন ডিসক্লোজার এগ্রিমেন্টের পক্ষে বলতে কেউই এটা চায় না, কিন্তু এটা আন্তর্জাতিক রাজনীতির একটা বাস্তবতা। কারণ রাষ্ট্র যখন আপনাকে এই ধরনের শর্ত দেয় যে এই ধরনের একটা এগ্রিমেন্ট হবে কিন্তু তুমি এটা প্রকাশ করতে পারবে না, তখন বিভিন্ন কারণে রাষ্ট্র অনেক সময় এটা। আমাদের বিগত সরকার ইলেকশন 3 দিন আগে এই কাজটা করে দেওয়াটা, বন্ধুর এইভাবে দিয়ে দেওয়াটা, উনি তো আর আছেই 3 দিন ইলেকশন, এড়িয়ে যেতে পারতেন। ডিপেন্ডেন্সি রিলেশনশিপটা এখানে একটা বড় বিষয়। আপনাদের 3 জনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।